Sir, I'm Papri Chatterjee from ETV Bharat. Actually, what I wanted to ask you is, do we get to see any chief ministerial face from West Bengal for BJP? देखिए सर, मेरा सवाल इसमें ही है, क्या भावी जो मुख्यमंत्री है आपके साथ ही बैठे हुए हैं इनमें से कोई? অমিত শাহের প্রেস কনফারেন্সের একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকের পর্বটা শুরু করলাম, যেখানে সাংবাদিকদের তরফ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল নির্বাচনে জিতলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন। অন্য আরো একজন সঙ্গে সঙ্গে একই প্রশ্ন করে বললেন যে আপনার পাশে যারা বসে রয়েছেন তাদের মধ্যে থেকেই কি কেউ এবারে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন। আমি উত্তরটা শোনালাম না, একটু পরে শোনাবো আপনাদের সামনে। কিন্তু আজকে এটুকু পরিষ্কার যে যদি তৃণমূল কংগ্রেস জেতে তাহলে মুখ্যমন্ত্রীর নাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে কোনো রকমেরই সংশয় নেই। আর এটা কিন্তু একটা প্রমাণ করে দেয় যে একটা রেজিমেন্টেড পার্টি আর একটা পরিবারতান্ত্রিক পার্টির মধ্যে এটা বেসিক ডিফারেন্স। সিপিএম হলেও কিন্তু আপনি উত্তর দিতে পারতেন না যে তাদের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে, তার কারণ একটা রেজিমেন্টেড পার্টিতে এটা বলা নিজের ইচ্ছাতে কখনোই সম্ভব হয় না। কিন্তু সমাজবাদী পার্টি যদি বলেন তাহলে সেখানে বলে দিতে পারতেন। আমি এখানে একটা আজকে বিষয় দেখাবো, যে বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। কি পাবেন তৃণমূল কংগ্রেস জিতলে, কি পেতেন, সেটা ইস্তেহার যখন তারা প্রকাশ করেছিল, বা তারা ইস্তেহার বলে আর বিজেপি বলে সংকল্পপত্র, তফাৎটাও আপনারা জানেন। এই যে বিজেপি সংকল্প পত্র প্রকাশ করলো, বিজেপি ক্ষমতায় আসলে কি আপনারা পাবেন, তাতে করে পশ্চিমবঙ্গের সত্যি কতটা লাভ হবে, আপনাদের ডাইরেক্ট বেনিফিট কতটা হবে। যে ভাতার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো এতটা জনপ্রিয়, সেই ভাতা দ্বিগুণ করার ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে সংকল্পপত্রে, সেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং নির্বাচনেই বা কতটা ইম্প্যাক্ট ফেলবে, আজকে আলোচনা করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি একটা ভিডিও আপনাদের সামনে দেখাতে চাইবো। এই ভিডিওটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের সময় গিয়ে বলেছিলেন শান্তিপুর এবং কানলাতে নাকি তিনি একটা 1100 কোটি টাকার ব্রিজ করে দিয়েছেন, অথচ সেখানকার বাসিন্দারা সেখানে গিয়ে কোনো রকমেরই ব্রিজ দেখতে পেলেন না। ব্যাপারটা হলো কি, 1100 টাকার ব্রিজ 11 টাকার নয় যে রাতারাতি ঝড়ে উধাও হয়ে যাবে। আসুন, ভিডিওটা জনপ্রিয় হয়েছে, দেখাতেই হবে আপনাদের। আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। কোথায় কোথায় ব্রিজ, কোথায় কোথায় ব্রিজ? কালনায় ব্রিজ কোথায়? আরে ব্রিজ হয়েছে শুনলাম, কালকে দিদি এসে বলে গেল যে কালনায় নাকি 1100 কোটি টাকা দিয়ে ব্রিজ হয়ে গেছে। আমি তো ব্রিজই খুঁজে পাচ্ছি না। আরে তুমি কি জানো ব্রিজটা কোথায়? ব্রিজটা আমি তো জানি না। আরে ব্রিজই খুঁজে পাচ্ছি না। ওরে ভগবান, দিদি কি বলে গেল কালকে? তাহলে 1100 কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরি করে দিয়েছে আর আমি ব্রিজ খুঁজে পাচ্ছি না কালনাঘাটে। দেখলেন, একটা 1100 কোটি টাকার বাপ করবেন। আমি যদি 1100 টাকা বলে থাকি তাহলে 1100 কোটি টাকা, 1100 কোটি টাকার একটা ব্রিজ রাতারাতি উধাও হয়ে যাবে এমন তো নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে মুখ্যমন্ত্রী যেটা বললেন, এই 1100 কোটি টাকার তিনি প্রকল্পের জন্য একবার অ্যানাউন্স করেছিলেন, কিন্তু সেখানে জমি অধিগ্রহণের কাজটা বাকি রয়েছে, ব্রিজ তো দূরস্থ। সেইখানেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রতিশ্রুতি দেওয়া এবং কার্যকারিতা হিসাবে সেটাকে রূপায়িত করার জন্য একটা বড়সড় চিহ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত আর্থিক প্রতিশ্রুতিগুলো তিনি ভোটের আগে থেকেই তিনি বলবৎ করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। বিজেপি কি পারবে, বিজেপি কিভাবে টেক্কা দেওয়ার চেষ্টা করছে এবারে, সেটা আপনাদের সামনে একটু বুঝিয়ে বলা যাক। আদতে লাভ হবে কি না হবে সেটাও আলোচনা করব আজকে আপনাদের সামনে। দেখুন, তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অত্যন্ত জনপ্রিয়। মাসে তারা 1500 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবারে নির্বাচনের আগে থেকে। বিজেপি সরাসরি এসে বলেছে তারা ক্ষমতাতে আসলেই 3000 টাকা, অর্থাৎ নির্বাচনে তৃণমূল জিতলে আপনার মা বোনেরা 1500 টাকা, বিজেপি জিতলে 3000 টাকা পাবেন। এরপরে হচ্ছে যুবসাথী প্রকল্প। যুবসাথী প্রকল্পে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 21 থেকে 40 বছরের মধ্যে যারা বেকার রয়েছেন, মাধ্যমিক পাস, তারা 5 বছরের জন্য অন্তত মাস মানে 1500 টাকা করে পাবেন প্রতি মাসে। বিজেপি এরও পাল্টা একটা তারা যুবক ভাতা চালু করছেন, বা মানে তারা সংকল্পপত্রে লিখেছেন
সেখানে তারা বলেছেন যে প্রথম কথা, আগামী 5 বছরে 1 কোটি মানুষের রোজগারের সন্ধানের ব্যবস্থা তারা করবেন, এটা প্লাস পয়েন্ট। এইরকম কোনো প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে ছিল না, যেটা সংকল্পপত্রে বিজেপির রয়েছে। এবং তারা বলেছে 1,500 টাকা নয়, বেকারদের 3,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক বাড়িতে মায়েরাও রয়েছে, আবার ভাই বা বোনেরাও রয়েছে, মায়েরা পাবেন 3,000, ভাই বা বোনেরা পাবেন 3,000। তাহলে এক একটা ফ্যামিলিতে মাসে 6,000 টাকা করে বিজেপি দেওয়ার কথা বলছে, যেখানে তৃণমূল দিচ্ছে কিন্তু 3,000 টাকা। এরপরে স্বাস্থ্য বীমা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে স্বাস্থ্য বীমা তিনি করতে দেবেন না, আয়ুষ্মান ভারত তিনি আনতে দেবেন না। সেই স্বাস্থ্য বীমাতেও বিজেপি যেটা সিদ্ধান্ত নিয়েছে যে এই স্বাস্থ্য বীমাতে 5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। তবে এটা মাথায় রাখতে হবে যে এই 5 লক্ষর পরেও রাজ্যের সরকার গঠন করলে এই খাতে তারা আরো বেশি বরাদ্দ করবে, অর্থাৎ 5 লক্ষের এই সীমাটা আরো অতিরিক্ত বৃদ্ধি পাবে। কিন্তু এখানে ডেফিনেটলি প্রশ্ন যে এই 5 লক্ষটা কি সবার জন্য? এইখানে তৃণমূলের অ্যাডভান্টেজ, অন্তত খাতায় কলমে তারা বলে এটা সবার জন্য। বিজেপির এই 5 লক্ষটা কিন্তু সবার জন্য হয়তো নয়, তারা কিছু আর্থিক শ্রেণীরকে বাদ দিয়ে এই 5 লক্ষ টাকার বীমা তারা ঘোষণা করে। এরপরে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প, এটাও ডাইরেক্ট ক্যাশ বেনিফিট। তৃণমূল কংগ্রেস চাষিদের তাদের কতটা পরিমাণ জমি রয়েছে তার উপর ভিত্তি করে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত তারা এককালীন বছরে একবার টাকা দেন। এইটা বিজেপি সিদ্ধান্ত নিয়েছে যে আপনার কত জমি রয়েছে, কম না বেশি আমরা দেখতে যাব না, প্রত্যেককে কেন্দ্রের তরফ থেকে 6,000 টাকা এমনি দেওয়া হয় পিএম কিষাণ যোজনার পিএম কিষাণ যোজনার মাধ্যমে, প্লাস রাজ্যে সরকার আসলে আরো 3,000 টাকা, অর্থাৎ 9,000 টাকা করে দেওয়া হবে। সে আপনার 1 কাঠা জমি থাকতে পারে আর 100 বিঘা জমি থাকতে পারে। এছাড়াও একাধিক যে সমস্ত ভাতার কথা বলা হয়েছে সেগুলো আপনাদের সামনে আমাকে একটা একটা করে বলতেই হবে। সেটা হচ্ছে যেমন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্য গর্ভবতী মায়েরা, যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন বিজেপি আসলে গর্ভবতী মায়েদের ডিম খাওয়া বন্ধ, এই প্রসঙ্গেই মনে পড়ে গেল অমিত শাহকেই এই প্রশ্নটা এক সাংবাদিক করেছিলেন যে আপনারা ক্ষমতায় আসলে তো মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করে দেবেন, মুখ্যমন্ত্রী তো তেমনটাই বলছে। উত্তরে অমিত শাহ কি বললেন আগে শোনাবো, তারপরে আসবো বিস্তারিত আরো কি কি সংকল্পপত্রে রয়েছে, শুনুন। अंडा, मछली और अंडे के लिए बोला है कि बीजेपी की सरकार आती है तो मछली अंडा नहीं खाने को मिलेगा। क्या आप मानते हो इसे? नहीं सर। तो फिर क्यों पूछते हो भैया? ममता दीदी ऐसा कुछ ना कुछ कर देती है। अब ये कह रही कि हमारी सारी योजनाएं बंद हो जाएगी। मैं स्पष्ट कर देना चाहता हूं, भारतीय जनता पार्टी समाज कल्याण के लिए, गरीबों के लिए नई योजनाएं लेकर आती है। जहां जहां हम पावर में आए, हमने एक भी पुरानी सरकार की गरीब लक्षी योजना को बंद नहीं किया है। हाँ, बंद जरूर होगा, उनका टोल टैक्स इसके अंदर से बंद हो जाएगा और सच अर्थ में वो योजना गरीब के लिए चालू होगी। अमित शाह শুনলেন, অমিত শাহ প্রশ্ন করলেন যে আপনি নিজেই কি বিশ্বাস করেন? তাহলে ব্যাস, এই প্রশ্নের উত্তর আমার আর দেওয়ার প্রয়োজন নেই। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন যে বিজেপি আসলে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনারাও কি বিশ্বাস করেন? তাহলে লিখে জানাবেন যে হ্যাঁ, আমরাও এটাই বিশ্বাস করি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, না হলে বিরোধিতাও করতে পারেন। এইখানে বিজেপি বলছে যে আর্থিকভাবে পিছিয়ে পড়া গর্ভবতী মায়েদের 21,000 টাকা ওই গর্ভাবস্থার সময় 21,000 টাকা তাদের সাহায্য করা হবে। এইটা কিন্তু আমি বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এটা সবার জন্য করা হচ্ছে না। আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েন সেই মায়েদের গর্ভাবস্থায় তাদের কিছু খাবারের প্রয়োজন হয়, কিছু ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, সিজার যদি করতে হয় তাহলে সেখানেও কিছু খরচ রয়েছে। তাদের এককালীন 21,000 টাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং এর সঙ্গে 6টি পুষ্টি কিট প্রদান করা হবে, অর্থাৎ 6টি তাদেরকে খাবারের পুষ্টির প্যাকেট, কি থাকবে সেটা জানি না, সেটা তাদেরকে প্রদান করা হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। এখানে কিন্তু কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ করা হয় না, যে ভেদাভেদের কথা বারবার তৃণমূল কংগ্রেস বলে। এই রকম অন্তত আমাদের ভাগ্য ভালো যে এই রকম কোনো ভেদাভেদ করা হয় না। তার কারণ একজন মুসলমান
পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মুসলমানের যা অধিকার, ঠিক একজন হিন্দুদেরও ততটাই অধিকার। তবে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীর কিন্তু মোটেই সেই অধিকার নয়, সে যতই তাদের জন্য গলা ফাটাক না কেন, যে রাজনৈতিক দলই হোক। এখানে অমিত শাহকে হিন্দু মুসলমান নিয়ে প্রশ্ন করতে হলে অমিত শাহ ঠিক কি উত্তর দিয়েছিলেন এটাও আপনাদের শুনতে হবে, দেখাবো, দেখুন। दिस इज इंदिरा फ्रॉम आज तक बांग्ला। बिहार के जैसा क्या संख्यालघु मुस्लिम वोट बैंक बंगाल में आएगा बीजेपी के पास? देखिए, भारतीय जनता पार्टी हिंदू मुस्लिम में नहीं समझती है, हम देश के नागरिकों को एक समान समझते हैं। बैठी দেখলেন, স্ট্রেট অমিত শাহ কিন্তু জানিয়ে দিয়েছেন যে হিন্দু মুসলমান এসব নয়, তাদের কাছে সবারই সমান প্রায়োরিটি এবং সবকা সাথ সবকা বিকাশ। এটা যদি না হতো তাহলে তীব্র প্রতিবাদ করতাম, তার কারণ ভারতবর্ষে একজন হিন্দু একজন মুসলমান প্রত্যেকের সমান অধিকার আছে, এর জন্যই ভারত আজও পাকিস্তান বা বাংলাদেশ হয়ে যায়নি। এইখানে আরো একটা অসাধারণ গুরুত্বপূর্ণ সংকল্প, অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির সময় এককালীন 50,000 টাকা। এটা কেন গুরুত্বপূর্ণ? কলেজে ওঠার সময় স্নাতক স্তরে ভর্তির সময়, কলেজে ভর্তির সময় এককালীন 50,000 টাকা করে দেওয়া হবে। অনেক ছাত্রীরা তারা পড়াশোনা ছেড়ে দেন, পরিবারের চাপে, বিশেষত গরিব পরিবারের ছাত্রীরা পড়াশোনা ছেড়ে দিয়ে তাদের জোর করে বিয়ে দেওয়ার একটা প্রবণতা পশ্চিমবঙ্গে তো প্রচুর বেড়ে গিয়েছে। তো এইটা আটকানোর জন্য কিন্তু এই প্রকল্পটি কাজে দেবে, তার কারণ যে বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিলেন তারা বলবে না বাবা আগে কলেজটা পাস করে যাও। অর্থাৎ এই প্রকল্পটি হচ্ছে ওই যে কন্যাশ্রী এই টাইপের বা কিছু আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের, তার কিন্তু কম্পিটিটিভ এটা একটা প্রকল্প। এবং এছাড়াও যদি আপনাদের আমি বলি যে যারা মানে এইটা আমার তো খুব কাজে লাগতো যখন আমি স্টুডেন্ট ছিলাম, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের এককালীন 15,000 টাকা। দেখুন, আমার বলতে কোনো দ্বিধা নেই যে সময় আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ পাশ করে মানে গভর্নমেন্টের কিছু কিছু জায়গায় ফিল আপ করার চেষ্টা করছিলাম, প্রত্যেকটি ক্ষেত্রে কোথাও 500 টাকা কোথাও 700 টাকা এরকম ভাবে ফর্ম ফিল আপের জন্য লাগছিল, সেন্ট্রাল গভর্নমেন্টেও, স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সব জায়গায়। এখানে বাধ্য হয়ে বেকার অবস্থায় পরিবারকে বিব্রত না করে ওই যতটা না করলে নয় ততগুলো মানে ফিল আপ না করারই চেষ্টা করতাম। যদি কোথাও ওই 50 টাকার মধ্যে যদি কোথাও বা 100 টাকার মধ্যে ফর্ম ফিল আপ করা যেত সেইগুলোতে ফর্ম ফিল আপ করার চেষ্টা করতাম, কারণ বাবার উপর অহেতুক প্রেশার না দেওয়ার চেষ্টা করতাম। আজকে এইটা কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকার অভাবে পরীক্ষায় মানে কম্পিটিটিভ পরীক্ষায় বসতে পারবে না, এই সিচুয়েশনটা অন্তত তাদের হবে না। এই প্রকল্প পশ্চিমবঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। এছাড়া মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ এবং আরো অনেক কিছু, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সবাইকে ইম্প্যাক্ট করবে সেটা হচ্ছে চড়া বিদ্যুৎ বিল কমাতে, সেইটাকে পর্যালোচনা করে কমানোর সিদ্ধান্ত করা হবে। এইটা তো সবাইকে ইম্প্যাক্ট করবে, তার কারণ একটি মাত্র বিদ্যুৎ সংস্থাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে তাদেরকে কুক্ষিগত করে রেখেছে, দ্বিতীয় কোনো টেন্ডার নিয়ে এসে কে কম টাকায় আমাকে আপনাকে বিদ্যুৎ দিতে পারবে এইরকম কোনো চিন্তা ভাবনা করছেন না। সেখানে যদি নতুন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর বিদ্যুৎ বিলে কিছুটা সাশ্রয় দেন, এটি প্রত্যেকটি মানুষের একটা বড় লাভের জায়গা হবে। কিন্তু দেখুন, এরপরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে হয় যে একটা সময় আমাদের এই মুহূর্তের প্রধানমন্ত্রী বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী তিনি প্রশ্ন করেছিলেন যে এই খয়রাতি বা রাউডি, এই খয়রাতি অ্যাকচুয়ালি সমাজের জন্য অন্তরায়। তাহলে প্রশ্ন হচ্ছে বিজেপি কোন বিশেষে এই খয়রাতি প্রকল্পগুলো তৃণমূলের মতো চালু করছে? যে প্রকল্পগুলোকে এককালে সবাই খয়রাতি প্রকল্প বলতো, আমরাও বলি, তাহলে সেই খয়রাতি প্রকল্পগুলো কেন চালু হচ্ছে? খয়রাতি প্রকল্প কোনটা? যে সকলকে 3,000 টাকা দেওয়া, এটা খয়রাতি প্রকল্প নয়। যে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রেগনেন্ট মায়েদের এককালীন 21,000 টাকার সহায়তা, এইটা কিন্তু খয়রাতি প্রকল্প নয়। খয়রাতি হচ্ছে সেটাই যে সকলকে কোনো ভেদাভেদ না ভাগ করে সবাইকে দিয়ে দাও, এইটা কিন্তু খয়রাতি। তৃণমূল কংগ্রেস করলে খয়রাতি, বিজেপি করলে খয়রাতি নয়, এমন কিন্তু সিদ্ধান্তে কোনোভাবেই আসা যাবে না। তার কারণ হচ্ছে
অর্থনীতির ওপর যে বিপুল পরিমাণে চাপ সৃষ্টি হবে, সেই চাপ থেকে বাঁচতে কিন্তু কলকারখানার পরিমাণ, ইনভেস্টমেন্টের পরিমাণ কমে যাবে। রাস্তাঘাট বলুন, অন্যান্য উন্নতির জায়গা বলুন, সেইগুলো কমে যাওয়ার সম্ভাবনা, আপনি যদি এতগুলো করতে চান। কিন্তু এখানে অমিত শাহকে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক যে আপনারা এই খয়রাতি প্রকল্প নিয়ে একদিন বারণ করতেন, আজকে তাহলে এই খয়রাতি প্রকল্পগুলো কেন চালু করলেন? কি বলেছেন অমিত শাহ শুনুন হিন্দিতে, বুঝতে না পারলে আমি বাংলায় বলবো। आपने 3,000 रुपए महिलाओं को पर मंथ देने को कहा, 9,000 रुपए पीएम किसान निधि का कहा, प्रेग्नेंट वुमेन के लिए कहा, अनएम्प्लॉयड यूथ के लिए कहा। तो अपोजिशन का कहना है कि ऐसी स्कीम्स को आप फ्रीबीज कहते थे और आज आप ही ऐसी स्कीम्स लेके आ रहे हैं। देखिए, जिस प्रकार का गड्ढा यहां पर कर रखा है पहले कम्युनिस्टों ने और ममता जी ने, वो गड्ढे से जनता को बाहर निकालना किसी भी सहायता के बगैर संभव ही नहीं है। कोई व्यक्ति अगर बीमार होता है तो उसको शक्ति की दवाइयां देते हैं, इसको फ्रीबीज नहीं कहते हैं भैया। ये बंगाल के युवा, महिला और कृषक की सहायता के लिए है, मछुआरों की सहायता के लिए है, और वो जैसे ही अपने पैर पर खड़े होंगे अपना रास्ता खुद प्रशस्त करेंगे। कई राज्यों में सफलता के साथ ऐसा हुआ है, मगर गड्ढे से किसी भी सरकारी सहायता के बगैर बाहर नहीं निकल सकते। इनकी दो प्रकार की सहायता होगी, एक तो हमने जो कहा है 3,000 9,000 मछुआरा को पैसा देंगे वो, और जो लूट जाते हैं सिंडिकेट वाले वो भी बच जाएगा। तो दोनों इकट्ठा होकर जल्दी ये बाहर आ जाएंगे। ताजा শুনলেন পরিষ্কারভাবে অমিত শাহ কিন্তু বলে দিলেন যে এই খয়রাতি প্রকল্প তারা চালু করছেন ততদিন পর্যন্ত এই গাড্ডা থেকে ওঠার জন্য, যে গাড্ডাটা এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় পশ্চিমবঙ্গের মানুষ পড়ে গিয়েছেন, এইটাকে আর্থিক সহায়তা না দিয়ে গাড্ডা থেকে ওঠানো সম্ভব নয়। তাই যতদিন না পর্যন্ত এই অবস্থার পরিবর্তন হচ্ছে সামগ্রিকভাবে, অর্থাৎ তিনি বলতে চাইলেন যে অর্থনৈতিকভাবে যে এখন এই মুহূর্তে কুক্ষিগত কিছু তৃণমূল কংগ্রেস পন্থী মানুষদের কাছে সমস্ত সুযোগ সাহায্য যে পৌঁছে যাচ্ছে আর বাকিদের জন্য 1,500 টাকার প্রকল্প, সেইটাকে আটকানোর জন্য এই একটা প্রাথমিকভাবে আর্থিক সাহায্যের প্রয়োজন। তারপরে আস্তে আস্তে সাপোর্টটা তারা তুলে নেবেন যদি অবস্থার উন্নতি হয়। এটা আপনারা বুঝবেন, বুঝে তারপরে ভোটের লাইনে যাবেন। তার কারণ এটা বুমেরাঙ্গও হতে পারে যে অমিত শাহর এই কথাটা যদি কেউ মনে করেন যে তাহলে এটা কি 5 বছর দেবে, 5 বছর পর তুলে নেবে, এমন যারা ভাবছেন তাদের জন্য দেখুন, আপনার 1,500 টাকা কেন 3,000 টাকারও আপনার বাড়ির ছেলে বা মেয়ের যুবক যুবতীদের টাকা লাগবেই না, সাহায্য লাগবেই না যদি তারা একটা চাকরি পেয়ে যায়। অমিত শাহ সেই কথাটি বলার চেষ্টা করেছেন। এবার আপনাদেরই ঠিক করতে হবে যে এই ভাতা নির্ভরতা থেকে কাটানোর জন্য নিশ্চিতভাবে কিছুদিন আরো আমাদের ভাতা নির্ভরতা থাকতেই হবে। তার এই ট্রানজিশনটা হঠাৎ করে তো মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না, পারবেও না। আজকে একটু খেয়াল করে দেখবেন, এই যে বিজেপি 3,000 টাকার লক্ষ্মীর ভান্ডারের কথা, মানে 3,000 টাকা মায়েদের দেওয়ার কথা বলেছেন, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেনি, যেটা শুভেন্দু অধিকারী বলে আসছিলেন। কেন বলেননি? তার কারণ কোন রকম ভাবে এই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক এই প্রচারের সুযোগটাই দিচ্ছে না তৃণমূল কংগ্রেসকে। যদি অন্নপূর্ণার ভান্ডারের কথা চালু হতো তাহলে তৃণমূল কংগ্রেস বলার সুযোগ পেত, এই দেখো লক্ষ্মীর ভান্ডার এরা বন্ধ করে দেবে। তো এই সুযোগটা না দিয়ে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার অ্যাকচুয়ালি খাতায় কলমে না বলে ওই 3,000 টাকার কথা তারা বলছেন। কিন্তু এই সামগ্রিকভাবে এই টাকা ভাতা পেয়ে সমাজের অর্থনীতির ওপর যে চাপ আসবে, সেই চাপ কাটিয়ে কতদিন পর নিজের ছন্দে শিল্প কলকারখানা এনে সাধারণ মানুষকে ভাতাজীবী এই তকমা থেকে মুছে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিয়ে পশ্চিমবঙ্গকে স্বনির্ভর করে তুলতে পারবেন, এটাই সবথেকে বড় প্রশ্ন। আপনাদের মতামত লিখে জানাবেন। এবং সবথেকে আরো একটি বিষয়, ইউনিফর্ম সিভিল কোডেরও কথা বলেছেন। 6 মাসের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড করা হবে। সপ্তম পে কমিশন 4 মাস না 5 মাসের মধ্যে লাগু করার সিদ্ধান্ত। এছাড়াও বয়স্কদের জন্য, এমনকি যারা দিব্যাঙ্গ রয়েছেন মানে তাদের জন্য, এবং যারা বিধবা ভাতা সেগুলো এখন 1,000 টাকা করে রয়েছে, বিধবা ভাতা বার্ধক্য ভাতা সেটাও বেড়ে 2,000 টাকা করার সংকল্পপত্রে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে কাঁটা, মানে যে তৃণমূল কংগ্রেস ভোট বাক্স যে
প্রকল্পের মধ্যে দিয়ে এতদিন পর্যন্ত এই ভোটের বৈতরণী পার করার চেষ্টা করত, ঠিক ওই একই কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করলো। তার কারণ গত অন্যান্য বার ইনফ্রাস্ট্রাকচার বানাবো, করিডোর বানাবো, ফ্রেট করিডোর বানাবো, কিংবা শিল্প আনবো, সিঙ্গুরে বিপ্লব করব, এই সমস্ত কথা বলে বিজেপি কিন্তু গতবার জিততে পারেনি। তাই এবারে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের জুতোতে পা গলিয়েই বিজেপি আরো একবার বৈতরণী পার করার চেষ্টা করছে। আপনারা কি বুঝবেন? আপনারা কি তাহলে বুঝে নেবেন কে বেশি দিচ্ছে আমাদের? যে বেশি দেবে তাকেই ভোট দেবেন, না যে আমাদের ভবিষ্যৎকে উন্নতি করার কোনো স্বপ্ন দেখাচ্ছে তাকে ভোট দেবেন? কার উপর আস্থা রাখবেন?